আজকে আমরা কিভাবে কোনো একটা টপিক পড়াতে হবে, ডেমনস্ট্রেশন যখন দিতে বলা হবে তখন ঠিক কীভাবে পড়াবেন, কিভাবে উপস্থাপন করবেন কোনো একটা বিষয়ে, সেটা বিস্তারিত আলোচনা করব। তো আমরা এই 9, 10, 11, 12 এই যে বিভিন্ন অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায় অনুযায়ী প্রিপারেশনটা নেব। কোন টপিক পড়াতে দিলে আমরা কিভাবে পড়াবো সেটা কিন্তু আমাদের নখদর্পণে থাকবে, আমাদের প্রি প্ল্যান থাকবে। ওখানে সেই মুহূর্তে ভেবে বা সেই মুহূর্তে সম্পূর্ণভাবে একটা টপিককে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা, সেটা কিন্তু খুব ভালোভাবে আমরা উপস্থাপন করতে পারবো না। তো সেই কারণে আমাদের কিন্তু আগে থেকেই পরিকল্পনা করে রাখতে হবে, ঠিক যেমন লেসন প্ল্যান করতে হয় সেই রকমভাবে আমরা ধাপে ধাপে কিভাবে বিষয়টাকে উপস্থাপন করব সুন্দর করে, যাতে করে তারা ইমপ্রেসড হতে পারেন এবং শিক্ষক হিসেবে বেছে নেওয়ার জন্য আপনাকে সর্বোচ্চ নম্বর দিতে পারেন, সেই বিষয়টা আমাদের আগে থেকে কিন্তু নিশ্চিত করতে হবে। এবং এটা খুব ভালো করেই সম্ভব। আপনারা প্রত্যেকেই কম বেশি টিচার, হয়তো এখন পড়াচ্ছেন বা আগে কখনো কোথাও পড়িয়েছেন। তো এই বিষয়টা আপনাদের কাছে একেবারেই নতুন নয়, কিন্তু আমাদের পূর্ব পরিকল্পনা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা বিষয়কে উপস্থাপন করার জন্য প্রয়োজনীয়। তো যেমনটা হতে পারে, আপনাকে হয়তো একটা টপিক চুজ করে পড়াতে দিতে হতে পারে, পড়াতে বলতে পারেন তারা যে আপনি আপনার নিজস্ব ইচ্ছে মতো যে কোনো অংশ পড়াতে পারেন, অথবা তারা আপনাকে বলে দেবেন কোনো একটা টপিক, এই যে 9, 10-এর হতে পারে সেটা, বা 11, 12-এর হতে পারে, যে কোনো টপিক তারা বলতে পারেন যে এইটা একটু পড়িয়ে দেখান। তো দুটোর জন্যই কিন্তু আপনাদের প্রিপারেশন রাখতে হবে। আমরা ফার্স্ট অফ অল 9, 10, 11, 12-এর যে সিলেবাস আছে সেই অনুযায়ী প্রিপারেশন রাখবো, এবং দ্বিতীয়ত এর বাইরেও যদি কোনো কিছু পড়াতে দেওয়া হয় সেটা যেন আমরা উপস্থাপন করতে পারি, তার মানসিক প্রস্তুতি রেখে দেব, যাতে করে যে এই রে, এই টপিকটা তো আমি ভাবিনি, বা এই টপিকটা তো ওর মধ্যে ছিল না। আপনি কিন্তু তাদের বলতে পারবেন না যে এটা তো 9, 10, 11, 12-এর সিলেবাসে স্যার এই মুহূর্তে নেই, এটা হয়তো সিলেবাসে আগে ছিল। তো আপনাদের এমনভাবে প্রস্তুতিটা রাখতে হবে যাতে করে ভূগোল বিষয়ক যে কোনো টপিকই আপনার কাছে আনা হোক না কেন, আপনি সেটা যথাযথভাবে সেখানে উপস্থাপন করতে পারবেন। তাহলে আমাদের প্রথম কাজ হবে সিলেবাস ধরে পরপর এগিয়ে যাওয়া, এবং একটা প্যাটার্ন, একটা নির্দিষ্ট ছক, সেইটা যদি আমরা তৈরি করে নিতে পারি, আমরা যে কোনো টপিককে কিন্তু সেই ছকের মধ্যে ফেলে দিতে পারবো। তো যখনই আপনাদের বলা হবে যে যে ডেমনস্ট্রেশন দিয়ে দেখান, তখনই কিন্তু আপনারা একটা বিষয় নিশ্চিত করে নেবেন যে স্যার এখানে তো মানে শিক্ষার্থীরা এখানে নেই, তো এক্ষেত্রে তাদের সাথে ইন্টারাকশান করা, সেটা তো তারা এখানে নেই, তো সেক্ষেত্রে আমি কি আপনাদের সাথে ইন্টারাকশান করব, স্টুডেন্টদের সাথে যেমন ইন্টারাকশান আমি করব মানে আসলেই পড়ানোর সময় ক্লাসের মধ্যে, সেরকম কি আপনাদের সাথেও করব, এটা কিন্তু জিজ্ঞাসা করে নেবেন, যাতে করে আপনি ব্যাপারটাতে সহজ হয়ে যেতে পারেন। কারণ তারা বসে আছেন, আপনি তাদের সম্মান দিয়ে প্রবেশ করার সময় সম্মান দিলেন, বা প্রতি মুহূর্তে আপনার কথাবার্তা সমস্ততেই আপনি একটা তাদের সম্মান প্রদর্শন করছেন। কিন্তু যখন আপনি পড়াতে যাচ্ছেন, তখন যদি তাদের অ্যাজ আ স্টুডেন্ট ট্রিট করতে হয় পড়ানোর সুবিধার্থে, সেই অনুমতিটা কিন্তু আগে থেকে নিয়ে রাখাটা জরুরি। না হলে আপনার নিজের মধ্যেও দ্বন্দ্ব থাকবে, বা তারাও হয়তো সেই জায়গাটাতে স্বাচ্ছন্দ্য বোধ নাও করতে পারেন। সুতরাং আপনাদের প্রথম কাজ হবে তাদের কাছে অনুমতি নিয়ে নেওয়া,
যে স্যার এই ব্যাপারটা কি তাহলে এইভাবে হবে? যদি তারা অনুমতি দিয়ে দেন তাহলে আপনি স্বাচ্ছন্দ্যে সেটা করতে পারবেন। এবং এটা অবশ্য প্রয়োজনীয়, বুঝতেই পারছেন, কারণ ইন্টারঅ্যাকশন ছাড়া কিন্তু হয় না। শিশুদের পড়ানোর ক্ষেত্রে আমরা তো লেকচার মেথডে পড়াতে পারি না, যে আমরা সেই টপিকটা শুধু বলে গেলাম পরপর, টপিক সম্পর্কে যাকে যে ইনফরমেশন বলে গেলাম, সেটা তো কখনোই কাম্য নয়। সুতরাং এটা করবে। তারপরে আপনারা যথারীতি আপনাদের কিন্তু বোর্ড ওয়ার্ক করতে হবে, চক ডাস্টার থাকবে, আপনাদের বোর্ড ওয়ার্ক করতে হবে। তো ঠিক যেমনটা বলেছিলাম আগে। হ্যাঁ বলুন। হ্যাঁ, একদম 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 নম্র ভাষায় যেটা বলা যায় তাদেরকে সেটাই বলবেন, যে স্যার ক্লাসরুমে তো আমি ইন্টারাকশন করে পড়াবো, স্টুডেন্ট তারা থাকবে সামনে, তো সেই ক্ষেত্রে আমি কি আপনাদের সাথে ইন্টারাকশন করব, নাকি আমি আমার মতো শুধু টপিকটা বোঝাবো? এইটা অনুমতি নিয়ে নেবেন একদম সুন্দর প্রাঞ্জল ভাষায়, তাদের প্রতি সম্মান রেখে। তাদের যাবতীয় যত কথাই বলবেন অবশ্যই তাদের প্রতি সম্মান রেখে বলবেন, সহজভাবে বলবেন, ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। যত বেশি তাদের সাথে সহজ হতে পারবেন সেটা আপনার পক্ষেও সুবিধা, তাদের পক্ষেও সুবিধা। ঠিক আছে? এবং এটা কিন্তু একটা দক্ষতার মধ্যে পড়ে, কমিউনিকেশন স্কিল। এই যে দক্ষতাটা, এটা কিন্তু আপনার পড়ানোর ক্ষেত্রে ব্যাপকভাবে কাজে দেবে, এবং এটা প্রয়োজনীয় রয়েছে। তারা সেটা দেখবেন যে আপনার কমিউনিকেশন স্কিল কতটা, কারণ আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ছাত্রছাত্রী। তাদের সাথে ইন্টারাকশান আপনি যদি না করেন, বা আপনার সেই কমিউনিকেশন স্কিল যদি না থাকে, তাহলে কিন্তু সেইভাবে আপনারা পড়াতে পারবেন না। সুতরাং সেই অনুমতিটা নিয়ে নেবেন। একেবারে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব রাখবেন। ইভেন আপনি যদি খুব সমস্যাতেও পড়ে যান, ওখানে গিয়ে যে কোনো রকম সমস্যা, অবশ্যই ফ্র্যাঙ্কলি তাদের সাথে কথা বলবেন, অনুমতি নেবেন। অনুমতির প্রয়োজন হলে, কিছু বলার থাকলে, বা যদি কিছু হঠাৎ করে এমন কিছু এম্বারাসিং এমন কিছু হলো, আপনি খুব লজ্জিত হয়ে গেলেন বা কোনো কিছু, আপনি সম্পূর্ণভাবে প্রকাশ করবেন, সেটা চেপে রাখবেন না। মানে আমি বলতে চাইছি, যদি তাদেরকে সরিও বলতে হয় কোনো কারণে, সেটাও বলবেন। তো একদম ফ্র্যাঙ্ক কথাবার্তা তাদের সাথে আপনি পরিষ্কার খোলাখুলি কথা বলবেন, এইটুকু। এবার ধরুন আপনি পড়াতে উঠছেন, তো আপনার সামনে একটা ব্ল্যাকবোর্ড আছে। কি করবেন আপনি? চক ডাস্টার নিয়ে, ঠিক যেমন আপনারা বিএডে পড়ানোর সময় আপনারা প্র্যাকটিস টিচিং করেছেন, সেখানে আপনারা ফাইনাল টিচিং একটা হয়, সেটা আপনারা দিয়েছেন। আপনার ইনস্টিটিউটের যিনি ছিলেন সেখানে মার্কস দেওয়ার জন্য, তাদের সামনে আপনি কিন্তু ফাইনাল টিচিং দিয়েছেন, বা বিভিন্ন সময় আপনি পড়িয়েছেন। তো সেই অভিজ্ঞতাটা কিন্তু এখানে কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা, বোর্ডটা আর একবার নিয়ে আসতে হবে। 1 মিনিট। না, চক ডাস্টারের জন্য অনুমতির প্রয়োজন এই কারণে নেই, কারণ সেটা আবশ্যিক, নিতেই হবে। আপনি যদি শুধু দুম করে পড়ানো শুরু করে দেন, সেটা তো কাম্য নয়। এটা আপনার আবশ্যিক, এটার জন্য অনুমতি লাগে না। আপনি যখন স্কুলে পড়াবেন তখন এইচএমকে গিয়ে বলবেন না, স্যার আমি কি চক ডাস্টার নিয়ে যাব, আপনি বলবেন না। কিন্তু এখানে অনুমতিটা প্রয়োজন এই কারণে, কারণ আপনি তো তাদেরকে সম্বোধন করতে পারবেন না। আপনি যদি অনুমতি না নেন, আপনি তাদেরকে সম্বোধন করতে পারবেন না, বা তাদের দিকে চেয়ে তাদেরকে স্টুডেন্ট ভেবে সেইভাবে আপনি পড়াতে গিয়ে কিন্তু কোথাও একটা আনইজি ফিল করবেন। সেই এফেক্টটা পড়বে আপনার পড়ানোর উপরে। সেটা তারাও খারাপ ভাবতে পারেন, বা আপনি হয়তো ভাববেন যে তারা কি ভাবছেন, তারা হয়তো একটু অন্যরকম ভাবছেন, তাদের হয়তো সমস্যা হচ্ছে, এরকম হতে পারে। সেই জন্য অনুমতিটা নিয়ে নেবেন, এর বাইরে অন্য কিছু কারণ নেই। ঠিক আছে, বোঝা গেছে? এইবার ধরুন আপনি যেটা হলো, এখানে আপনি তারিখ দেবেন। ঠিক আছে? আর এখানে আজকের পাঠ বলে যেটা আপনারা হেডিং দিতেন, আজকের পাঠ বলে এখানটা ফাঁকা রাখবেন। ঠিক আছে?
আর এখানে শ্রেণী, কোন শ্রেণীর কোন অধ্যায়টা পড়াচ্ছেন, কোন শ্রেণীতে আছে সেই টপিকটা, সেই শ্রেণীটা লিখবেন। ঠিক আছে, এইবার যেটা আমি আগের দিন বলছিলাম যে দুম করে টপিকটা শুরু করে দেবেন। একটা মনোযোগ আকর্ষণ এর বিষয়ে থাকে, একটা চমক দেওয়া, ছাত্রছাত্রীরা যাতে করে চট করে সেদিকে আকর্ষিত হয়ে যায়, সেটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। তো সেই ক্ষেত্রে আমি যেমন আগের দিন আপনাদের বলেছিলাম একটা টপিকের ওপর যে এটা একটা নতুন মেথড বলা যেতে পারে, যে আপনি দু লাইন করে বলছেন, বোর্ডে লিখছেন এবং ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করছেন ধাঁধার মতো যে কোন বিষয়ের কথা আমি বলছি, সেটা কি তোমরা অনুমান করতে পারছো কোন বিষয়ের কথা আমি বলছি? দু একজন হয়তো উত্তর দিতেও পারে, বা আপনি উত্তরটা দিতে বলবেন না, আপনি বলবেন যে যারা বুঝতে পারছো তারা একটু হাত তোলো, বলার দরকার নেই, কারণ বলে দিলে তাহলে আর বাকিদের জন্য সেটা আর চমক থাকবে না। তো এইভাবে আপনারা কিন্তু মনোযোগ আকর্ষণ করতে পারেন, এবং সেই টপিকগুলোতে আমি আগের দিন একটা বলেছিলাম ছড়া বা ধাঁধা, কিসের কথা বলা হচ্ছে, এখানেও আপনারা সেরকম করতে পারেন। এখন আমি টপিকগুলো পরপর দিয়ে দেব। আমি যেমন আজকে কিছুক্ষণ আগে আমি আপনাদের গ্রুপে বলেছিলাম যে নদী বিষয়টা কিভাবে পড়াবেন, যদি পড়াতে দেওয়া হয় নদী, সেক্ষেত্রে আপনারা কিভাবে পড়াবেন সেটা একটু ভেবে রাখবেন। তো আপনারা একটু বলুন যে ধরুন খুব সহজ একটা অধ্যায়, নদী অধ্যায়টা ক্লাস 10-এ একদম প্রথমেই রয়েছে, বহির্জাত অন্তর্জাত যে বহির্জাত প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ, এই অধ্যায়ের মধ্যে প্রথমেই রয়েছে নদী, পর্যায়নের কথা বলা আছে একটু, তারপরেই নদী শুরু হয়ে যাচ্ছে। তো এই অধ্যায়টা যদি পড়াতে হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, কিভাবে পড়াবেন? একটু বলার চেষ্টা করুন। যত বেশি ইন্টারাকশন করবেন এখানে, তত বেশি কিন্তু আপনাদের কনফিডেন্স বাড়বে, আপনাদের ফাইনাল ইন্টারভিউতে গিয়ে ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু তত বেশি কমবে। একটু বলার চেষ্টা করুন। কি করা যেতে পারে বা কিভাবে পড়ানো যেতে পারে আপনাদের মনে হচ্ছে? খুব সহজ একটা অধ্যায় দিয়ে শুরু করছি। হ্যাঁ বলুন, অবশ্যই, সেটা তো সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, একদম একদম একদম, গুড মর্নিং, গুড মর্নিং, একদম একদম গুড নুন বা গুড আফটারনুন, এটা বললেন। হ্যাঁ, বলে আপনি হুম, বেশ, বেশ, বাহ, বেশ। হ্যাঁ, অবশ্যই। আপনি তারপর ওটা এক্সপ্লেন করে দিন। আচ্ছা বেশ, ঠিক আছে। আহ, তুমি বলো তো, বা কেউ যদি উত্তরটা দেয় সব ঠিক আছে, যদি না দিতে পারে তখন আপনি উত্তরটা এক্সপ্লেন করে দেবেন, বা দিলেও তাকে আপনি এক্সপ্লেন করতে বলবেন না, কারণ সে তার মতো বলবে, আপনাকে আপনি বলে দিলেই সেটা বাকি সবার পক্ষে বোধগম্যটা সহজ হবে অনেক বেশি। তো হ্যাঁ বলুন, ওটা এক্সপ্লেন করুন। বেশ। না না, আপনি যে ধাঁধাটা বলেছিলেন সেটা বলুন আরেকবার। বেশ। হ্যাঁ। বাহ। বেশ। হ্যাঁ, তাহলে পথ আছে, পা নেই। তো স্বাভাবিক, একটা নির্দিষ্ট পথে নদী যাচ্ছে, পা তো নেই। আর
উৎসমুখ, যেটাকে আমরা উৎসমুখ বলি। হ্যাঁ, ঠিক। হুম, একদম। হ্যাঁ, বেশ, বেশ। হ্যাঁ, এটা বলে তাহলে শুরু করলেন, তাহলে এটা বেশ ভালো হলো। একটা নতুনত্ব বিষয় হলো। এটা দিয়ে ২-৩ টে জিনিস একসাথে হয়ে যাচ্ছে। প্রথমত মনোযোগ আকর্ষণটা খুব ভালোভাবে হচ্ছে। দ্বিতীয়ত পরীক্ষকরা তারা কিন্তু ইমপ্রেসড হবেন। কারণ কি দেখুন, এই মেথডে কিন্তু সকলে পড়াবে না। ঠিক আছে? আপনাকে সবসময় বাকিদের থেকে আলাদা ভাবতে হবে। বাকিদের থেকে আপনাকে অন্যরকমভাবে সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে হবে, যাতে করে এই জায়গাতে আপনার পুরোপুরি ফুল মার্কস এখানে পাওয়া যায়, এবং সেটা আপনি আশা করতেই পারেন। তো যেটা আমি আগের দিন বলেছিলাম যে খুব বেশি তাড়াহুড়ো করবেন না। হয়তো আপনার জানা টপিক পড়াতে দিল, বা আপনার পুরোপুরি প্রিপেয়ার্ড একদম 100%, আপনি খুব ভালোভাবে সেটা তৈরি করেছেন, আপনার নিজের, আপনাকে নিজে চুজ করতে দেওয়া যে টপিক। তো সেইখানে আপনি যেটা ভেবে এসেছেন, আপনি কিন্তু খুব তাড়াহুড়ো করবেন না, খুব বেশি স্লো পড়াবেন না, আর সবচেয়ে বেশি মাথায় রাখবেন খুব বেশি তাড়াহুড়ো করবেন না। কারণ হঠাৎ করে যদি আপনার কোনো টপিক দৌড়াতে দৌড়াতে হঠাৎ ভুলে গেলেন, তাড়াতাড়ি বলতে বলতে, তারপর যদি অনেকটা চুপ করে যান, আপনার নিজেরও সেই জায়গাতে আপনি ঘাবড়ে যাবেন, পরীক্ষকরাও কিন্তু সেটা দেখবেন যে আপনি তাহলে একটা সেই ছন্দপতন একটা ব্যাপার। তো আপনি ধীরে সুস্থে সুন্দর করে কনফিডেন্সের সাথে পড়ানো শুরু করবেন, এবং ঠিক আপনি খুব সুন্দর একটা ধাঁধা দিয়ে শুরু করলেন, সেভাবে শুরু করতে পারেন, বা আপনি অন্যভাবেও করতে পারেন। আপনাকে সেই সব সময় যে একই রকম ছড়া, কারণ যখনই আপনি এটা বলবেন, তখন কিন্তু আপনার কাছে আর একটা প্রশ্ন তারা করবেন, যে আচ্ছা আপনি কি তাহলে যখন পড়ান, তাহলে কি এরকম সব অধ্যায়েরই আপনার করা আছে? তাহলে আর দু একটা বলুন তো, এরকম শোনান তো। এই প্রশ্নটা কিন্তু হতে পারে। তো আপনাকে সেই প্রিপারেশনটা রাখতে হবে, যে এমনটা নয় আমি শুধু একটা কৃত্রিমভাবে একটা টপিক তৈরি করে এসেছি, সেটাকে যেমন তেমন করে বলে দিলাম, মানে আমার মতো করে সুন্দর করে বলে দিলাম, তার মানে এই নয় যে আমি আর বাকি কিছু সেটা পারি না। আপনি যেটা মেথড ভেবে রাখবেন, সেটা ছড়া হতে পারে, অন্য কিছু হতে পারে। আপনাকে ভাবতে হবে যে বাকি টপিকগুলোও কিন্তু সেই প্রশ্নটা হতে পারে, যে আমি সেটা সেভাবে করাবো। এই জায়গাগুলোকে আপনাকে ভেবে রাখতে হবে। যখনই আপনি কোনো একটা কিছু এক্সপ্লেন করছেন, সেটা উত্তর দেওয়ার সময়তেও সেম, যে আপনি যেটা উত্তর দিলেন তার কাউন্টারে আপনার উত্তরের ধরন শুনে বা উত্তরের ভাষা শুনে, তারা কিন্তু সেই উত্তরটা থেকেই আবার কিছু প্রশ্ন করবে। পড়ানোর ক্ষেত্রেও তাই। আপনি যখন এইভাবে করাবেন, তখন কিন্তু আরেকটা এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো সেটা আপনি মাথায় রেখে সেটা শুরু করবেন, বা বলবেন, বা বাকি যা কিছু করবেন। আচ্ছা, বেশ। তাহলে এটা হলো, আমি আপনাদের এটা বলবো শেষে। তার আগে আপনারা কি ভাবছেন বা কিভাবে পড়াবেন, তারপরে এটা একটা মনোযোগ আকর্ষণের একটা বিষয় হলো। বাকিরাও একটু ভাবুন যে আরও অন্যভাবে এই জায়গাটাকে নিয়ে আসা যায় কি না। তো যাই হোক, তাহলে মনোযোগ আকর্ষণ হলো একটা, এরপর বলুন আপনি তারপরে কি বলবেন। মনোযোগ আকর্ষণ হলো, তারপর পরের ধাপটা কি? মনোযোগ আকর্ষণের পরে কি করা হয়? প্রথম হচ্ছে মনোযোগ আকর্ষণ। তারপরে ধাপই হচ্ছে পূর্ব পাঠের সাথে সংযোগ ঘটান। এটা কিভাবে করাবেন? পূর্ব পাঠের সাথে কিভাবে সংযোগ করাবেন? এটা হলো, এটা বলুন। দেখুন, পূর্ব পাঠের সাথে সংযোগ ঘটানোর সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে প্রশ্ন করা। তো তখন বলবেন যে আচ্ছা, তোমরা কি নদী দেখেছো? একদম চাক্ষুষ দেখেছো? আমাদের নদীমাতৃক দেশ, সুতরাং খুব সম্ভাবনা আছে উত্তর হ্যাঁ, হ্যাঁ বাচক হবে। বা কেউ হয়তো বলবে আমি চাক্ষুষ দেখিনি, কিন্তু টিভিতে দেখেছি বা অন্য কোনো মাধ্যমে দেখেছি।
কিন্তু দেখেছি। তাহলে তারা নদী বিষয়টা সম্পর্কে একটা তাদের ধারণা, সাধারণ ধারণা আছে। এবং শুধু তাই নয়, ক্লাস সেভেনে সেখানেও কিন্তু এটা পড়ানো হয়। তো অধিকাংশ উত্তর স্বাভাবিকভাবে হ্যাঁ, হ্যাঁ বাচক হবে। আপনাকে এর আগে একটা যে বিষয় আমি বলছিলাম আপনাদের, যে প্রত্যেকটা ক্লাসে 9 to 12 তো বটেই, প্রত্যেকটা ক্লাসে কোথায় কি আছে, কোন অধ্যায়ে পড়ানো হয় বা কি কি টপিক আছে, সেটা খুব ভালোভাবে ডিটেলসে আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা সরাসরি প্রশ্ন হতে পারে যে আচ্ছা বলুন তো, আপনি তো 11-12-এর জন্য ইন্টারভিউ দিতে এসছেন বা সেখানে আপনি শিক্ষকতা করবেন, তো আপনি একটু এই সিলেবাসটা বলুন, 11-এর সেকেন্ড সেমিস্টারে কি আছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এবং পুরো পাঠের সাথে সংযোগ ঘটাতে গেলে আপনি যদি ওটা উল্লেখ করেন যে তোমরা তো এই ক্লাসে এটা পড়েছো, তাই তোমরা এই বিষয়টা সম্পর্কে একটা ধারণা তোমাদের আছে, এটা বলে আপনি সেটা শুরু করতে পারেন। বা যখন ওই প্রশ্নের উত্তরটা এলো যে হ্যাঁ, নদী তারা দেখেছে, কেউ কেউ বলবে আমি দেখেছি, কেউ কেউ বলবে আমি দেখিনি, কিন্তু এইভাবে দেখেছি, চাক্ষুষ দেখিনি, তো উত্তরটা এলো। এরপরে আপনাকে টপিকের মধ্যে ঢুকতে হবে ধীরে ধীরে, টপিকের একটা আভাস দিতে হবে। এই অধ্যায়ের মধ্যে আমরা একটা সংক্ষেপে বলতে হবে যে এই অধ্যায়ের মধ্যে আমরা কি কি জানতে পারবো, সেটা কিন্তু আগে বলে নিতে হবে যে অধ্যায়ে কি কি আছে, কি কি অংশ আছে। তো সেই যখন সেটাতে ঢুকবেন তখন সেটা কি বলবেন। চেষ্টা করুন এগুলো এগুলো চেষ্টা করুন, খুব ইম্পর্টেন্ট। আবারও বলছি, এগুলো আপনাকে যখন পড়াতে দেওয়া হবে তখন কিন্তু আপনার মাথার মধ্যে এগুলো কাজ করবে সাথে সাথে, এবং এই ধাপে ধাপে আপনারা কিন্তু এগুলো প্রবেশ করবেন। হঠাৎ করে টপিক একদম প্রথমে শুরু করে দিলাম, একেবারেই এগুলো কাম্য নয়। আপনারা বিএডে এগুলো করে এসেছেন, আবার এগুলো নতুন করে ভাবতে হবে, করতে হবে। হ্যাঁ, অবশ্যই এভাবে শুরু করতে পারেন যে আমরা যে কোনো জায়গায় উঁচু জায়গাতে যদি জল ঢালি তাহলে সেটা স্বাভাবিকভাবে মাধ্যাকর্ষণের জন্য নিচের দিকে নামবে। নদীর ক্ষেত্রেও সেটা ঠিক। এবং এখানে আরেকটা ইনফরমেশন তাদের দিতে হবে যে আমরা যদি ম্যাপটা দেখি, কোনো একটা জায়গার ম্যাপ দেখি, আমরা কিন্তু সেই জায়গার ঢালটা, সেখানকার প্রাকৃতিক নদীর ম্যাপটা আমি যদি দেখি, আমরা কিন্তু সেই ভূমিরূপের ঢালটা কোন দিকে সেটা খুব স্পষ্টভাবে আমরা বুঝে ফেলতে পারি। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে একটা ম্যাপটা দেখেই প্রাকৃতিক সেই জায়গাকার নদ নদীর মানচিত্র দেখে আমরা কিন্তু খুব পরিষ্কারভাবে সেই জায়গার ঢাল কোন দিকে সেটা জানতে পেরে যাই। কী করে পারি? না, নদী যেদিকে যাবে সেই দিকে কিন্তু মূল ঢালটা আছে, এটাই নিয়ম। এইবার পুরো এলাকাটাই কি ঢালু থাকবে? তা তো থাকে না। শুরুতে একটা উচ্চভূমি থেকে সাধারণত নদীটা শুরু হয়, তারপর সেটার ঢালটা অনেকটা কমে যায়, সমতল ভূমিতে এসে পড়ে, এবং ধীরে 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 তার গতি কমে আসতে থাকে, এবং একদম শেষ পর্যায়ে প্রায় গতিরুদ্ধ হয়ে যায়। এরকমভাবে ধীরে ধীরে টপিকটাতে প্রবেশ করতে হবে, জানা থেকে অজানার দিকে প্রবেশ করতে হবে। তো এইগুলো হলো। তারপরে এই যে সংক্ষেপ বর্ণনার কথা যেটা বলছিলাম, শুরুটা করলে নেবে, কিন্তু সংক্ষেপ বর্ণনা দিতে হবে যে এই অধ্যায়ে আমরা কিন্তু নদীর বিভিন্ন রকম ক্ষয় কাজ, এবং ক্ষয় হলে সেই ক্ষয়টা বাহিত হয়ে যায়, বহন হয়, এবং তার সাথে সাথে কোথাও না কোথাও সেটা সঞ্চয় হয়, যখন নদী তার গতি হারিয়ে ফেলে তখন সঞ্চয় হয়। তাহলে আমরা কিন্তু এই ক্ষয়, বহন, সঞ্চয়, এই জায়গাগুলোতে নানান ধরনের ভূমির রূপটা আমরা দেখতে পাই। নানান ধরনের নদীর কাজের ফলে ভূমিরূপ তৈরি হয়। তো সেইগুলো, হ্যাঁ, 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 হ্যাঁ,
এটা প্রথমে আমি বলছি কি ছোট করে আপনাকে বলতে হবে এই অধ্যায়ে আমরা কি কি শিখব। এই যে সংক্ষেপ বর্ণনাটা, এটাতে আপনাকে ওভারঅল এটা বলে দিতে হবে যে এই তিনটে জায়গাতে যে ভূমিরূপটা তৈরি হয় সেইটা আমাদের অধ্যায়ের মূল বিষয়বস্তু। এবার তার সাথে আনুষঙ্গিক অনেক বিষয় আমরা জানতে পারব। এইটা বলে তারপরে শুরু করবে যে দেখো, নদী যখন শুরু হচ্ছে, উৎস থেকে উৎপত্তি হচ্ছে, তখন কিন্তু সে ঢালটা সেখানে অনেক বেশি, তাহলে নদীর গতি প্রচণ্ড গতিতে নদী প্রবাহিত হবে। তো নদী যত বেশি গতিতে প্রবাহিত হবে তত কিন্তু তার ক্ষয়টা, তার শক্তি বেশি থাকবে, তার কিন্তু ক্ষয় অনেক বেশি হবে। তো সেই উচ্চ গতিতে ক্ষয়ের প্রভাবটা অনেক বেশি। তার ফলে কী কী ভূমিরূপ হতে পারে, কী কী থাকতে পারে সেখানে ভূমিরূপ। আচ্ছা, তোমরা কি কেউ পাহাড়ি অঞ্চলে কোনো নদী বাহিত হয়ে যেতে দেখেছো কেউ? কখনো কি কেউ গেছো? এই প্রশ্নগুলো কিন্তু পড়াতে পড়াতেই করতে হবে। কখনোই পড়ানোটা যেন শুধুমাত্র আপনার নিজের বলা না হয়ে যায়, তাহলে কিন্তু আপনি ঠিকঠাক মেথডে পড়াচ্ছেন না, আপনি নিজের মতো করে বলে যাচ্ছেন। স্টুডেন্টরা তারা জায়গাটা কানেক্ট করতে পারছে কিনা, বাস্তবের সাথে তারা বিষয়টাকে সংযোগ ঘটাতে পারছে কিনা, সেটা কিন্তু কানেকশানটা থাকে না। তো মাঝে মধ্যেই আপনাকে এরকমভাবে প্রশ্ন করতে হবে এবং তাদের থেকে যখন উত্তরটা পাবেন বা না পাবেন, আপনাদের কিন্তু সেই জায়গা সেই স্তরে নেমে গিয়ে পড়াতে হবে। যদি দেখা যায় তাদের ফিডব্যাক খুব ভালো, তাহলে আপনার স্তরটা কিন্তু একটু ওপরে থাকবে। যদি দেখা যায় ফিডব্যাক কম, তাহলে স্তরটা কিন্তু নিচে থাকবে। এবার দেখুন, আপনি তো আপনার সামনে সেই স্টুডেন্টটা পাচ্ছেন না, আপনি কিন্তু টিচারদের পাচ্ছেন। এইবার যখনই আপনার ডেমনস্ট্রেশনটা দেওয়া শেষ হবে, আপনি কিন্তু এই স্বীকারোক্তিটা তাদের কাছে করবেন যে স্যার, আমি তো একদমই সেই শিশুদের পেলাম না যাদেরকে আমি পড়াবো। তো তাদের থেকে যে ধরনের প্রশ্ন আসতো, আমি সেইভাবে তাদেরকে ব্যাপারটাকে শেখাতাম। যদি দেখা যেত যে সেখানে তারা সদর্থক খুব ভালো উত্তর দিচ্ছে তাদের, তাহলে কিন্তু আমি সেইভাবে, কারণ হচ্ছে পড়ানোর নিয়ম হচ্ছে কি, ছাত্রছাত্রীদের চোখ দিয়ে দেখতে হবে, ছাত্রছাত্রীদের মস্তিষ্ক দিয়ে ভাবতে হবে, তাদের মতো করে বিষয়টাকে অনুধাবন করতে হবে, তাদের স্তরে নেমে গিয়ে। এইটা হচ্ছে একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তো সুতরাং আমার সামনে যে সমস্ত ছাত্রছাত্রী যারা রয়েছে, তাদের স্তর অনুযায়ী আমাকে পড়াতে হবে। আমি নদীটা ক্লাস 10-এ যেমন পড়াবো, ক্লাস 7-এ কিন্তু সেরকম পড়াবো না। এই স্বীকারোক্তিটা কিন্তু আপনারা শেষে দেবেন, তাহলে কি হবে, ব্যাপারটা আরও বেশি প্রাঞ্জল হবে এবং বাস্তবধর্মী হবে। কারণ এখানে শিক্ষার্থীদের নিয়েই সব, যারা কিন্তু অনুপস্থিত আপনার ক্লাসরুমে, শিক্ষার্থীদের নিয়েই আপনার পড়ানো, তারা কিন্তু অনুপস্থিত সেখানে। সুতরাং পড়ানোর শেষে আপনার যে ঘাটতিটা রয়ে গেল, সেই স্বীকারোক্তিটা আপনাকে কিন্তু তাদের দিতে হবে, এবং এক একটা টপিকের এক এক রকমের। ঠিক আছে, এইটা বলে দিলে তারা কিন্তু সেখানে ইমপ্রেসড হবেন যে আপনি, যদি স্টুডেন্টরা সামনে থাকতো তাহলে আপনি কিন্তু আরও অন্যরকমভাবে আরও সুন্দর করে তাদের মতো করে আপনি কিন্তু সেটাকে বোঝাতেন। এইবার দেখুন, আপনি কিন্তু খুব সাদামাটা পড়াবেন না, মানে এরকম শুরু করলেন শিশুদের মতো করে, বাচ্চাদের মতো করেই শুরু করলেন, কিন্তু ধীরে ধীরে আপনার ডেপথটা কিন্তু ধীরে ধীরে যাবে। আপনি এখানে যখনই নদীর কথা আসবে, যখনই উচ্চ মধ্য নিম্ন নদীর কথা আসবে, তখনই আদর্শ নদীর উদাহরণ, সারা পৃথিবীব্যাপী কোথায় কি নদী আছে, সবচেয়ে দীর্ঘতম, যত রকম ইনফরমেশান আপনি পড়েছেন, যতটা গভীরে যাওয়া যায় সেই জায়গাতে কিন্তু আপনাকে যেতে হবে পড়াতে পড়াতে। উচ্চগতিতে কী কী ভূমিরূপ, এবং সেখানে এক একটা বলতে গিয়ে এক একটা উদাহরণকে নিয়ে আসা, যে এই ভূমিরূপটা এই নদীতে খুব সুন্দর করে দেখা যায়। নেপালের কালী নদীর গিরিখাত বিশাল গভীর। তো এরকম ধরনের কিছু ইনফরমেশন যেটা আপনি পড়েছেন, যেটা হয়তো আপনি এমসিকিউ এর জন্য প্রিপারেশন নিয়েছিলেন, সেটা এখানে নিয়ে আসতে হবে। কারণ পড়ানো দেখা হবে অবশ্যই, এবং আপনি কতটা দিতে পারছেন, আপনি যতটা জানেন, আপনি যতটা স্টুডেন্টদেরকে দিতে পারছেন, সেটাও দেখা হবে।
সুতরাং কোনো দিক দিয়ে কোনো ফাঁক না থাকে সেই ব্যবস্থা করতে হবে, এবং বলার সাথে সাথে আপনার বলাটা খুব সহজ সাবলীল হবে, কিন্তু ইনফরমেটিভ হবে। প্রত্যেকটা টপিকে আপনারা এটা ঠিক করে রাখবেন, এবং এইটাই জন্যই প্ল্যানিংটা দরকার। আপনি এভাবে সাজিয়ে নিলেন, ঠিক আছে, সংক্ষেপে বর্ণনা করার পর আমরা কি কি পড়ব, তারপরে কিন্তু মূল বিষয় সেটা শুরু করে দিতে হবে। অর্থাৎ ওই স্ট্রাকচারটা বলে দিলেন, হ্যাঁ, সংক্ষেপে বলার সময় আপনি বোর্ড ওয়ার্ক করে নিলেন একটু, যে এরকম তিনটে গতি, উচ্চ গতি, মধ্যগতি, নিম্নগতি, তিনটে গতিতে তিনটে ভূমিরূপ আমরা এইভাবে জানি। এবার মূল বিষয় যখন পড়াচ্ছেন তখন এখান থেকে ধরে ধরে ধীরে ধীরে পড়াচ্ছেন, এবং আপনার জায়গা ফাঁকা থাকবে এদিক ওদিকে, সেখানে কিন্তু আপনাকে ছবিটা এঁকে দিতে হবে। যখনই আপনি উচ্চ মধ্য নিম্নগরি কথা বলছেন তখন কিন্তু সাথে সাথে আপনাকে একটা বেটার হয় যদি 3D ডায়াগ্রাম আঁকতে পারেন। এইগুলোর জন্যই আমি বাড়িতে প্র্যাকটিস করতে বলছি। ডায়াগ্রাম কিন্তু আঁকতে হবে আপনাকে বোর্ডে, সেটা প্র্যাকটিস করুন। কোনো জায়গাতেই যেন এতটুকু ফাঁক না থাকে, ঠিক আছে? তো এরকমভাবে নদীটা গিয়ে এভাবে মিশছে, ঠিক আছে। এবার এখানে উপনদী, শাখা নদী, সেগুলোও আসবে, সেই টার্নগুলো আসবে, ঠিক আছে। সেটা মাঝে আপনাকে বলতে হবে যে এই এই অংশ থাকে নদী, অনেক রকমের নদী হয়, বিভিন্ন রকম ডেফিনেশন হয়, টুকটাক সেগুলো শুরু করবেন। এবার দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, আপনি তো জানেন না আপনাকে কতক্ষণ পড়াতে দেওয়া হবে, হয়তো অনেকক্ষণ দেওয়া হতে পারে বা বলা যেতে পারে, বেশ ঠিক আছে। এখন আপনাকে শুরুতে কিন্তু ওভারঅল এই যে স্ট্রাকচার যখন করছেন তখনই আপনাকে একটা আভাস দিয়ে দিতে হবে যে আমি যেটা পড়াতে চলেছি সেটা কিন্তু একটা ইউনিক এবং একটা সুন্দর আমি ভূমিকা করেছি, মানে আমি সুন্দর করেই পড়াবো। সেই আভাসটা যেন তারা তার মধ্যে পেয়ে যান। আপনি প্রথম থেকে অনেকক্ষণ ধরে সময় নষ্ট করবেন না কোনো একটা জায়গাতে। চটজলদি আপনাকে কিন্তু শিফট করতে হবে। চটজলদি মানে কি, অবশ্যই কোনো একটা জায়গাতে অতিরিক্ত সময় নেবেন, এগুলো কিন্তু আপনাকে দেখাতে হবে। এবং বোর্ড ওয়ার্ক যখনই করবেন, বোর্ডে কিন্তু এই ধীরে ধীরে যখনই সংক্ষেপে বর্ণনার কাছে এই জায়গাতেই চলার পরেই যে টপিকে সংক্ষেপ বর্ণনা থেকে আপনি টপিকে ঢুকে যাচ্ছেন, তো এইখানেই আপনাকে কিন্তু একটা স্ট্রাকচার তৈরি করে দিতে হবে, এরকম একটা স্ট্রাকচার তৈরি করে দিতে হবে। এরপরে যদি তারা কন্টিনিউ করতে বলেন তাহলে সেখানে আপনি আপনার দক্ষতাটা দেখাবেন, আপনার জ্ঞানের বহরটা এখান থেকে শুরু হবে। তার আগে পুরোটাই হচ্ছে আপনার একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি থাকবে যে এইভাবে আমি করব। এবার মূল বিষয় হলো সব পড়ানো হয়ে গেল, সব হয়ে গেল, শেষে কিন্তু আবার আপনাকে সার সংক্ষেপ করতে হবে। সার সংক্ষেপ সেখানে কিন্তু করতে হবে। ওভারঅল টপিকে যা যা পড়ালেন সেটা ছোট করে আবার তাদেরকে বলতে হবে। এই স্ট্রাকচারটা কিন্তু করলে তবে এটা ফুলফিল হলো, পুরোটা ফুলফিল হলো, একটা ওভারঅল একটা ক্লাস কমপ্লিট হলো আমরা বলতে পারি। এবং বোর্ডের মধ্যে আপনার ডায়াগ্রাম অনেক রকমের থাকবে। এবার কোনো প্রয়োজন হলো যে জায়গা শেষ হয়ে গেছে, আপনি সেটা মুছে আবার একটা করলেন। এভাবে কিন্তু আপনাদের একদম পুরোটা প্র্যাকটিস করে রাখতে হবে। বোঝা গেল? এবার বলুন বাকিরা কোনো একজন পড়িয়ে দেখালে ভালো হয় বা বললে ভালো হয়, অ্যাটলিস্ট আপনারা বলুন প্রথমে, তারপরে আপনারা এগুলো তো ডেমনস্ট্রেশন করানো হবে, প্র্যাকটিক্যালি করানো হবে, তখন আপনারা সেটা করবেন আবার, ঠিক আছে। স্ক্রিন শেয়ারের অপশানটা আমি সকলকে দিয়ে দেব, তাহলে কি হবে, আপনারা নিজেরাই সেটাকে করতে পারবেন, দেখাতে পারবেন। কোনো কিছু দেখানো দরকার হলো বা কিছু করা হলো সেটা আপনারা করতে পারবেন, ঠিক আছে। একদম প্র্যাকটিক্যালি এগুলোকে প্র্যাকটিস করতে হবে, টপিক ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। এবং শুধু তাই নয়, আপনার মাথার মধ্যে থাকবে যে এইটা পড়াতে দিলে আপনাকে কি কি বলতে হবে। ওভারঅল খুব বেশি প্রেশার নেওয়ার কিছু নেই, মুখস্থর মতো নয়, কিন্তু মোটামুটি আপনাকে এইগুলো টাচ করে যেতে হবে। এই প্ল্যানিংটা আপনার থাকবে যে এই বিষয় রয়েছে, আমি এই 5টা জিনিসকে টাচ করে যাব এবং তার জন্য এই করতে। এবার ধরুন পড়াতে পড়াতে কি হয়, আপনার নিজে থেকে একটু অন্যরকম বিষয় চলে আসে, একটু নতুন ধরনের ভালো জিনিসও চলে আসে, সেগুলো আসবে, সেটা আপনি নিজের স্বাচ্ছন্দ্যে পড়াবেন। পুরো ব্যাপারটাকে একটা মুখস্থর মতো ব্যাপার করবেন না, কিন্তু মাথায় রাখবেন যে এই জায়গাগুলোকে আমাকে টাচ করতে হবে। এবং আমার বোর্ড ওয়ার্ক যেন খুব সুন্দর করে হয়, কারণ আমি
আদার্স কোনো টিচিং লার্নিং মেটেরিয়াল পাচ্ছি না। এইখানেই আমাকে যাবতীয় দক্ষতাটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে? তো সেটা, হ্যাঁ বলুন। এখন বিষয়টা হচ্ছে, না, বেশি সময় নষ্ট করবেন না। দেখুন, দু একটা বিষয় এখানে কি, আপনি তো ধরুন জানতে পেরে যাবেন, আপনি ইন্টারভিউ দেওয়ার আগেও জানতে পেরে যাবেন যে কতক্ষণ করে সময় ইন্টারভিউ, মানে ডেমনস্ট্রেশনের জন্য, ইন্টারভিউর জন্য কতক্ষণ করে সময় বরাদ্দ হচ্ছে, সেটা জানতে পেরে যাবেন। ঠিক আছে, একটা আইডিয়া হয়ে যাবে। তো সেই মতো আপনি এটা করবেন। কিন্তু আপনি যখন এটা স্ট্রাকচারটা তৈরি করছেন, ঠিক আছে, একটা টপিক ধরবেন, ধরে এই স্ট্রাকচারটা তৈরি করে রাখবেন। স্ট্রাকচার করার সময় আপনাকে সেটা করে রাখতে হবে যে এখানে এই করব। ঠিক আছে, এই লেসন প্ল্যানটা এভাবে বানাবেন। ঠিক আছে, বিএডের সময় আপনি ডিটেলস বানাতেন, এখানে ওরকম নিয়ম মাফিক নয়। এই 5টা অংশ লিখবেন। ঠিক আছে, ছোট করে একটা, ধরুন একটা পেজ, একটা খাতা, সেখানে টপিকটা উপরে লিখবেন, 5টা অংশ কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে লিখবেন। লিখে আপনি এইখানে এখানে কি কি বলবেন সেটা ছোট করে পয়েন্ট করে রাখবেন। এবং বোর্ড ওয়ার্ক করবেন, সেই ছবিগুলো এখানে কিন্তু করে রাখবেন। তাহলে পুরো ব্যাপারটা কি হলো, আপনার মাথার মধ্যে থাকলো। এবার কি হয়, আপনি ধরুন নদীর সংক্রান্ত পরিভাষা যেগুলো, সেরকম হয়তো 10টা 15টা আছে। আপনি 10 15টা সে এক জায়গায় বলতে যাবেন। ঠিক আছে, কিন্তু আপনার মাথার মধ্যে থাকবে যে এতগুলো আছে। এবার ধরুন আপনার পড়ানোর সময় সবটা হয়তো 100% মাথায় থাকে না, আপনি কয়েকটা বললেন, কয়েকটা বাদ গেল, অসুবিধা নেই। কিন্তু এই পুরো অংশটা যেন কভার করা যায় সেটা খেয়াল করবেন। আপনাকে 5 মিনিটের একটা মাইক্রো টিচিং যদি দেওয়া হয়, 5 মিনিটে যদি দেওয়া হয়, সেখানেও আপনাকে সবগুলো দক্ষতা দেখাতে হবে। এটা নিয়ম। আর যদি 20 মিনিট দেওয়া হয় আপনাকে, তাহলে আপনি সেখানে সময় পেয়ে যাচ্ছেন বলার। বলুন। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। হ্যাঁ, সেটা আপনি ওই যে বললাম না, শেষে আপনি একটু স্বীকারোক্তি দেবেন যে স্যার এই আমি এইভাবে এইভাবে পড়ালাম, এবং সময় পেলে আমি আরও এই বিষয়টা এইভাবে করাতাম, এবং যদি শিক্ষার্থীরা থাকতো সেক্ষেত্রে আমি তাদের মতো করে, তাদের স্তরে নেমে গিয়ে তাদের মতো করে করাতাম। তাদের সেটা বুঝে নিয়ে যে তারা একটু অ্যাডভান্স লার্নার, নাকি একটু পিছিয়ে পড়া লার্নার, নাকি মধ্যম মানের, তো সেটা তারা যদি সেরকম দেখা যেত, আমি সেভাবে তাদের করাতাম। এবং এক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী, কোনো একজন দুজন বা কয়েকজন যদি শিক্ষার্থী বলতো বাকিরা সকলে বুঝতে পেরেছে হয়তো, কিন্তু তারা বুঝতে পারেনি, তাহলে সেক্ষেত্রে আমি তাদেরকে আলাদা করে সেভাবে বলতাম। এই স্বীকারোক্তিটুকু ছোট করে দিয়ে দেবেন। ঠিক আছে, সেটাও একটু অনুমতি চেয়ে নেবেন, সেটা একটু অনুমতি চেয়ে নেবেন, হুট করে শুরু করবেন না। সেটা ঠিক হবে না, কারণ তারা থামিয়ে দিচ্ছেন মানে তারা সেই মুহূর্তে আর চাইছেন না। তো একটু অনুমতি নিয়ে নেবেন যে স্যার আমি কি এই বিষয়ে একটা কথা বলতে পারি, এই অনুমতি নিন। অবশ্যই তারা বলবেন হ্যাঁ, কখনোই না বলবেন না। তারপরে আপনি এটা বলবেন, এবং এটা অবশ্যই উল্লেখ করবেন, যদি এখানে এই শিক্ষার্থীদের যে ব্যাপারটা বললাম, আমি তাদের মতো করে, তাদের তাদের যে গভীরতা, মানে তাদের যে জানার ব্যাপারটা কতটা তারা জানে সেটা বুঝে নিয়ে, প্রশ্নোত্তরের মাধ্যমে সেটা বুঝে নিয়ে আমি তাদের মতো করে করা। ঠিক আছে, তাহলে ব্যাপারটা তাহলে আরো বেশি ভালো হলো। বুঝতে পেরেছি? না, এখানে তো ওইটাই বলছি, ছোট ছোট করে বলতে হবে না, পুরো ব্যাপারটাকে ছোট করে আনতে হবে, টাচ করে যেতে হবে সব অংশগুলো। ক্ষয়কার্যের ফলে কি কি ভূমিরূপ তৈরি হয়, বহন হয় কিভাবে হয়। হ্যাঁ, হ্যাঁ,
করতে পারেন, করতে পারেন, করতে পারেন, কিন্তু এই দক্ষতাগুলো সব কটা দেখাতে হবে। একদম একদম, আপনি করতেই পারেন, করতে পারেন, অবশ্যই, অবশ্যই করতে পারেন। আপনি নিজে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আপনি সেই টপিক সেভাবেই করাবেন। আপনার যদি মনে হয় বড় টপিক নিলে সুবিধা হচ্ছে কি, বড় টপিকে মূল অংশগুলো করে নেওয়াটা খুব সহজ, কিন্তু ছোট টপিকে আপনাকে মানে পুরো ডিটেলসে আপনাকে সবটা বলে যেতে হবে। ঠিক আছে? এবার যেটা আপনার স্বাচ্ছন্দ্য, আপনার মনে হচ্ছে যে না, ছোট টপিক পড়াতে হলে আমি সেখানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো, কারণ আমি ছোট করতে অসুবিধা হবে, তাহলে সেটা আপনি সেভাবে করতে পারেন। যদি মনে হয় বড় টপিকে সুবিধা হবে, তাহলে আপনি সেটা বড় টপিক করাতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তাহলে এইভাবে এই অংশগুলো করতে হবে। আপনাদের আমি টাস্ক দিয়ে দিচ্ছি আজকেই। আপনারা ডেলি টপিক ধরে ধরে, মানে দেখুন, 4টে ক্লাস তো করতে হবে, বিশেষত 9-10টাতেই অধিকাংশ জন আছেন, তার সাথে 11-12। তো আপনারা কি করবেন, ওই টপিক ধরে ধরে এই প্ল্যানিংটা করে নেবেন। আপনাদের প্রতিদিনের কাজ হবে লেসনটাকে প্ল্যান করে নিন। এটা সবার আগে কাজ। আপনারা পড়ছেন, সব কিছু করুন, এটা এটা করতে গিয়েও অনেকটা পড়া হয়ে যাবে, টপিক ধরে ধরে পড়া। তো আজকে যেমন নদীটার কথা আমি বলছিলাম, আজকে সময় বেশি ছিল না, আপনারা হয়তো সবাই সুযোগ পাননি বা মেসেজটা দেখেননি। আমি আজকে আপনাদের সিলেবাস ধরে সবটা দিয়ে দিচ্ছি, আপনারা আগে থেকে প্ল্যান করে রাখবেন। আপনাদের এই সন্ধ্যায় 7:30 থেকে আমি এই ডেমনস্ট্রেশনের ক্লাসটা করাবো। আর দুপুরে যেটা করাবো সেটা হচ্ছে ওই জেনারেল অংশটা, এবং তার সাথে সাবজেক্টের একদম সরাসরি প্রশ্ন উত্তর, এবং সেটাই এই সিলেবাসটা ধরে, যেটার আপনি লেসন প্ল্যান করছেন সেই অংশরই আমি কোয়েশ্চেন অ্যান্সার জিজ্ঞাসা করব। ঠিক আছে? এইভাবেই চলবে প্রতিদিন, ছুটি পর্যন্ত দুটো করে, এবং যখনই আমি ছুটি পাবো সেটা দেখছি আমি, যদি নাও হয়, যদি সম্ভব হয় দুপুরের দিকে যে কোনো একটা সময়ে আপনাদের এক্সট্রা ক্লাসটা, কারণ পুরো সিলেবাসটা কভার করতে গেলে অনেকগুলো ক্লাসের প্রয়োজন হয়। ঠিক আছে? এইভাবে পরপর চলবে, আপনারা কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে মাথা ঘামানো শুরু করে দিন, আপনাদের এই জায়গাটা, দক্ষতাটা তৈরি করতে হবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে আমি যে প্রশ্ন উত্তরগুলো বলছি সেগুলো একটু নোট করে নেবেন, যে এরকম এরকম প্রশ্ন ধরা হবে, এই করা হবে। ক্লাসটা তো থাকছেই, কিন্তু একটু খাতায় নোট করে নেবেন, মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো সেগুলো একটু নোট করে নেবেন খাতায়। ঠিক আছে? আর কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। বেশ, ঠিক আছে তাহলে, আজ এই ক্লাসটা এখানে কমপ্লিট করছি। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, রেকর্ডিং, রেকর্ডিং পেয়ে যাবেন। আর আপনাদের যেটা, মানে এরপর থেকে আমি মোটামুটি কতগুলো ডেমো ক্লাস আমি দিলাম, এরপরে ওটা পেড ব্যাচে ক্লাসগুলো চলে যাবে। ঠিক আছে? হ্যাঁ, ওকে, ওকে, ঠিক আছে তাহলে, আজ এই ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ। হ্যাঁ, বলুন।